আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সময়টি আমাদের কারোর জন্য ভালো নয়, বিশেষ করে সরকারের জন্য। নতুন বাজেট হয়েছে। এই বাজেট বাস্তবায়নের একেবারে প্রথম মাস। নতুন করে যেভাবে কর আরোপ হয়েছে সেই করগুলো সংগ্রহ করা, এজন্য নতুন করে পরিপত্র ছাপানো, টোটাল কম্পিউটারের যে সফটওয়্যারগুলো থেকে শুরু করে অনেক কিছু ঢেলে সাজাতে হবে। এই জন্য সরকারকে আসলে একটা পিসফুল সময় পার করতে হবে। আপনারা যারা আয়কর দিতে চাচ্ছেন, গিয়ে দেখুন তারা আয়কর দিতে পারছে না। এর কারণ হলো যেভাবে নতুন ট্যাক্সেশন হয়েছে বাজেটের পরে, সে অনুযায়ী আগের যে আয়কর, সেই আয়করের যে স্ট্রাকচার অনলাইনে নেওয়া হতো সেটা দেওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে যারা বিদ্যুৎ বিল দিচ্ছেন সারা বাংলাদেশের, বিদ্যুতের প্রিপেড মিটার থেকে শুরু করে অন্যান্য মিটারে ভীষণ রকম গণ্ডগোল হচ্ছে। কোথাও বিল কম আসছে, কোথাও বেশি আসছে। এটি আসলে সরকারের কর্মকাণ্ডে মারাত্মক বিপত্তি তৈরি করে ফেলছে। এরপর সারা দেশে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে বিস্তীর্ণ এলাকাতে। এই বন্যার আগে হাওর অঞ্চলে এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পুরো ভাটি এলাকা, হাওর এবং বাওর অঞ্চলে তো সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, এই বিস্তীর্ণ এলাকা জামালপুর যে হাওর অঞ্চল রয়েছে, যেটাকে হাওর এলাকা বলা হয়, এলাকার একটি ফসল সম্পূর্ণভাবে অন্তত 90% ড্যামেজ হয়ে গেছে। এবং তা সামাল দেওয়ার জন্য বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে, অথবা আমাদের যে চাল, ডাল, আটা, ময়দা আছে এগুলোর উপরে বিরাট একটা চাপ পড়বে, যেটা সরকার কাটিয়ে ওঠার আগেই। এখন বন্যা দেখা দিয়েছে, ওইটা কাটিয়ে ওঠার আগে আবার কুমিল্লা অঞ্চলে বন্যা দেখা দিল। কুমিল্লার বন্যা শেষ হতে না হতেই এখন বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চল এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ অঞ্চল বরিশাল, পটুয়াখালীতে অঝোরে মুষলধারে বৃষ্টি এবং ঢাকাতে নজিরবিহীন জলাবদ্ধতা। এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। কাজেই প্রাকৃতিক দুর্যোগের সময় যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর ব্যাপারে আপনাকে খুবই সতর্ক হতে হয়। স্বয়ং আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে যে ফিতনা শুরু হয়ে গেছে, তখন এই ফিতনা থেকে বাঁচার জন্যে তুমি ঘরের মধ্যে থাকো, অর্থাৎ তোমার কর্ম সীমিত করো। এখন বাংলাদেশে যে কোনো কারণে হোক একটা ফিতনা শুরু হয়েছে। সেই ফিতনা প্রকৃতির পক্ষ থেকে, সেই ফিতনা মানুষের পক্ষ থেকে, সেই ফিতনা দেশি এবং বিদেশি বিভিন্ন চরের পক্ষ থেকে। যে সকল কথাবার্তা আমরা শুনছি, আমেরিকার ব্যাড গেম, ভারতের ব্যাড গেম, পাকিস্তানের ব্যাড গেম, এবং এদের যারা এজেন্ট, সেই এজেন্টের যে তৎপরতা, তার সঙ্গে সঙ্গে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর ফলে পুরো সমাজ অশান্ত হয়ে পড়েছে। এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য সরকারের খুব জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রকৃতিতে একটা জিনিস আছে যে একই ঘটনা বারবার ঘটে। মানে পৌষ এবং মাঘ মাসেই আপনাকে শীত মোকাবেলা করতে হবে। আষাঢ় শ্রাবণে অঝোরে বর্ষণ হবে, তারপর শরৎ হেমন্তেতে এক ধরনের প্রকৃতি আসবে। তো সেক্ষেত্রে আমাদের দেশের এই যে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই ৩টি মাস আমাদের দেশের খুবই খারাপ একটা সময়। এই সময়টাতে কোনো অবস্থাতেই কোনো রাজনীতির ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। এবং এখানে এই মাসে কোনো সমস্যা হতে পারে, এনি সিঙ্গেল প্রবলেম হতে পারে, সেদিকে যাওয়াই যাবে না। এখন যে সমস্যাটা হয়েছে জুলাই মাসে, একদিকে জুলাই বিপ্লবের যারা অংশীজন, তারা সারা বাংলাদেশে সভা সমিতি সমাবেশ করার চেষ্টা করছেন এবং সেখান থেকে সরকারের সমালোচনা করছেন যে সরকার ক্ষমতা এসে তাদেরকে ভুলে গেছে, তাদের দয়াতে, তাদের কাজের কর্মের যে ফল, সে ফল তারা ভোগ না করে সরকার ভোগ করছে। এরা লন্ডন থেকে আসছে, কেউ শিলং থেকে এসছে, কেউ সিঙ্গাপুর, পাকিস্তান বিভিন্ন দেশে পালিয়েছিলেন, তারা আসছে, এসে সরকার গঠন করেছে এবং মুড়ি মোয়া খাচ্ছে। এরকম কথা যখন জুলাই আগস্টের বিপ্লবী এনসিপি বলছে, ঠিক সেই সময়টাতে জামাতের আমির বলছেন যে লক্ষণ ভালো না।
তারা সংসদ থেকে ওয়াক আউট করে ফেলছেন। কি জন্য? যে তাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না, সংবিধান সংশোধন যেভাবে হচ্ছে সেভাবে তারা চাচ্ছে না। এই সংবিধান সংশোধনের যে কমিটি, সেই কমিটিতেও তারা থাকতে চাচ্ছে না। এই ঘটনা যখন ঘটছে ঠিক সেই সময়টাতে আপনি চিন্তা করুন, এই জুলাই মাসেই কথা নেই বার্তা নেই শেখ হাসিনা রয়টার্সের এক সাক্ষাৎকার দিয়ে বললেন যে তিনি বাংলাদেশে আসবেন, আর এমনি হৈ হৈ করে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই এলো, এলে কি হবে? আরেক গ্রুপ বললো যে না আসবে না, আপা আসবে না। এইভাবে 2 দিন বা 3 দিন চলল। 3 দিন চলার পরে এর মধ্যে এসএসসি পরীক্ষা নিয়ে একের পর এক লঙ্কাকাণ্ড ঘটল। মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাচ্ছিল না। এবং বাস্তবিক অর্থে ঢাকা সহ যে সকল অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বন্যা হয়েছে, আসলে সেখানে পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়। প্রচুর কষ্ট হয়েছে ছেলে মেয়েদের, অনেক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে পরীক্ষা দিতে পারেনি। তো সেই সময় সকলের একটা দাবি ছিল যে এই পরীক্ষাটা পেছানো হোক। আমি একজন সাধারণ মানুষ, আমার মাথায় আসে না যে কেন এর মধ্যে ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, আর এই পরীক্ষা যদি 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হতো তাহলে কি ক্ষতি হতো সরকারের। কিন্তু সরকার কেন এখানে জিদ ধরল, কার বুদ্ধিতে কার পরামর্শে? এবং এর সঙ্গে যদি ওই যে দেশি বিদেশি চক্রান্ত সেগুলো থাকে তাহলে আমি অবাক হব না। বিকজ যারা এই ধরনের ডিপ স্টেট পলিসি চালায় তারা জানে যে যখন প্রকৃতি এরকম একটা কোনো ঘটনা ঘটায়, যখন মানুষকে বিক্ষুব্ধ থাকে, যখন মানে বারুদে আগুন লাগা মাত্র সারা দেশে আগুনের লেলিহান শিখা প্রবাহিত হয়ে যায়, এই সময়গুলোর জন্য বিদেশি যারা চক্রান্তকারী তারা বসে থাকে। কাজেই এরকম একটা বর্ষা যখনই হয়েছে তারা বলল যে ঠিক আছে, ওপেন দ্য ডোর, এখন কিছুটা ঘটবে। তারপরে যখন পরীক্ষার ডেট হলো, এই তো ঘটে গেছে। থার্ডলি হলো যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাইল না, তখন তারা হৈ হৈ রই রই করে যে এটাকে কাজে লাগানোর চেষ্টা করলো। এটা তো মানে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নাই, যে কোনো লোক এটা বুঝতে পারে। কেন শিক্ষামন্ত্রী এই বিষয়গুলো বুঝলেন না? কিংবা শিক্ষামন্ত্রী যিনি বস, প্রধানমন্ত্রী এই বিষয়গুলো কেন বুঝলেন না? ফলে যা হবার তাই হলো। এই ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো চাচ্ছিল, এখন যে বিষয়গুলো চাচ্ছে, এগুলো সরকারের জন্য উভয় সংকট। যদি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পদত্যাগ করেন, কালকে বলবে যোগাযোগ মন্ত্রী রবিউলকে পদত্যাগ করতে হবে। পরশুদিন সমস্ত ডাক্তার এবং নার্স যারা আছে তারা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামবে। তারপরের দিন ভিপি নুরুর বিরুদ্ধে নামবে, তারপরের দিন জোনায়েদ শাকের বিরুদ্ধে নামবে, তারপরের দিন দেখা গেল ওই যে আর একজন মন্ত্রী আছেন শাহ আলম মন্ত্রী, তো ওনার বিরুদ্ধে নামবে। এরপরে আলটিমেটলি এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলো এরপরে নামবে, সবচেয়ে বেশি নামবে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে। ইতিমধ্যে বিএনপির মধ্যেই তো নানা রকম প্রতিক্রিয়া। বিএনপির বড় বড় নেতারা বলছেন, গয়েশ্বর বাবুর মতো মানুষ, তারপর জয়নাল আবেদীন ফারুক সাহেবের মতো মানুষ, যে সালাউদ্দিন সাহেবকে ডাইরেক্ট ইন্ডিকেট করে গয়েশ্বর বাবু বলছেন যে আপনার বাড়ির সামনে দিয়ে ইয়াবার সব চালানগুলো চোরাচালানি হচ্ছে। এই কথা বলা মানে এর চেয়ে তার অপমান থাকতে পারে না, পার্লামেন্টের মধ্যে হচ্ছে। আবার জয়নাল আবেদীন ফারুক বলছেন যে এই মানে আওয়ামী লীগের আমলে যে সকল ইয়াবা ব্যবসা ছিল এটা এখন বিএনপির কিছু নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে। হোয়াট ডাজ ইট মিন? এটার অর্থ কী? তাহলে যে বিএনপির মধ্যে যে গৃহদাহ, গৃহ বিবাদ, বা বিএনপির মধ্যে যে বিষ বৃক্ষগুলো তৈরি হয়েছে, সেই বিষ বৃক্ষকে ফুলে ফলে শোভিত করার জন্য সরকারের যারা প্রতিপক্ষ তারা নানা রকম ন্যারেটিভ তৈরি করছেন। এবং বিশেষ করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যান্য যারা আছেন যারা খুবই মুখরা, যারা স্পষ্টবাদী, স্ট্রেট ওয়েতে কথাবার্তা বলেন, তারা তো এই মন্ত্রীদের নাম উচ্চারণ করে, সালাউদ্দিন সাহেবকে নাম উচ্চারণ করে যা মুখে আসে তাই বলছে। অন্যদিকে এহসানুল হক মিলন, মানে তিনি তার যে যাকে বলা হয় পদ পদবীর যে মর্যাদা, এটাকে আলটিমেটলি জিরো বানিয়ে ফেলেছেন। এখন তাকে সবাই কেউ ডাকছে ওয়াটারমেলন,
কেউ আরও আজে-বাজে শব্দ জেনারেশন। কেউ বলছে তিনি মানে এই কথাগুলো আমার মুখে আসলে শোভা পায় না। তিনি খুব বন্ধু মানুষ। এমনকি আমার সঙ্গে ফেসবুকেও তিনি জড়িত আছেন দীর্ঘদিনের সম্পর্ক। মানে যে জিনিসগুলো হচ্ছে সেই জায়গাতে একবার যদি কেউ মানে ঠাট্টা মশকরার পাত্রে রূপান্তরিত হয়ে যায়, একবার যদি কোনো মানুষ মকারির পর্যায়ে চলে যায়, কখনো কোনো জায়গাতে গিয়ে ভিলেন নায়ক হতে পারে না। একবার ভিলেন হয়ে গেলে সে কখনো নায়ক হয় না। এবং কোনো একজন মানুষকে যদি একবার জোকার বানিয়ে ফেলানো হয়, কোনো অবস্থাতেই তাকে দিয়ে আপনি সিরিয়াস কোনো কাজ করাতে পারবেন না। জানাজার নামাজে যদি আপনি এরকম কোনো জোকারকে পড়তে দেন, পিছনে যারা জানাজার নামাজ আদায় করছে তারা হাসতে, হাসতে অস্থির হয়ে পড়বে। রীতিমতো অস্থির হয়ে পড়বে। তো কাজেই প্রত্যেকটা মানুষকে তার ব্যক্তিত্ব ধরে রাখতে হয়। অথবা যেকোনো কারণে যদি মানুষ এই তার ব্যক্তিত্ব যাকে বলা হয় হারিয়ে ফেলেন, তাহলে তাকে ওই পেশাটা ছেড়ে দেওয়া উচিত বা চলে যাওয়া উচিত। তো সেই দিক থেকে এই যে জুলাই মাসে জেএনজি এই যে রাস্তায় নেমে এসেছে এই সময়টাতে, এর সঙ্গে প্রাকৃতিক, এর সঙ্গে ভৌগোলিক, এর সঙ্গে আন্তর্জাতিক, এর সঙ্গে আমাদের সমাজের চাহিদা, এর সঙ্গে আমাদের যে পাওয়া না পাওয়ার বেদনা সব একত্র হয়ে আছে এবং সেই একত্র হয়ে পুরো রাজপথকে এখন রীতিমতো গরম করে ফেলা হয়েছে এবং এটা যুগপৎভাবে নেপালের সঙ্গে মিলে গেছে। আপনারা জানেন যে সেখানে বাংলাদেশের মতো একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বালেন্দ্র শাহদেব, এবং আমরা সবাই বাংলাদেশে বসে বালেন্দ্র শাহদেবের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে খুব ইতিবাচক আলোচনা করেছে যে তিনি সেখানে অনেকটা যাকে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির কিংবা অনেকটা ফাটাকেষ্ট অথবা অনেকটা নায়ক, হিন্দি সিনেমার যে নায়ক অনিল কাপুরের সেই বিখ্যাত নায়ক সিনেমা, সেইভাবে বালেন্দ্র অনেকগুলো কাজ করার চেষ্টা করেছেন এবং প্রশংসার পেয়েছেন, সব দিক থেকে প্রশংসা পেয়েছেন। কিন্তু ছোট একটা ভুলের কারণে সেখানকার জেএনজিরা আবার তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং প্রবল আন্দোলন চলছে এবং তার সঙ্গে প্রায় একই সঙ্গে বাংলাদেশে শুরু হয়েছে। এবং বাংলাদেশে যদি আপনি তারেক জিয়াকে ধরেন, তার কর্মকাণ্ড অনেকটা বালেন্দ্রের মতো। তিনি মন্ত্রীদেরকে দালালি করতে নিষেধ করছেন, তিনি পারিবারিক জীবন যাপন করছেন, ছুটোছুটি করছেন, খুব সাধারণভাবে রাষ্ট্রের ব্যয় কমানোর জন্য খুব সাধারণ মানে আড়ম্বরহীন জীবনযাপন করছেন। সবই অনেকটা বালেন্দ্রের ক্যাটাগরি এবং তার সঙ্গে এই যে তার মন্ত্রীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং জেএনজি রাস্তায় বের হয়ে আসা, পুরো জিনিসটি মনে হচ্ছে যে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো। এখন এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এখন, সেই ঘটনাগুলো সরকারকে চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে কোনো অবস্থাতেই জিদ করা যাবে না। যারা তরুণ এরা অসংবদ্ধ, মানে যাকে বলে অসংগঠিত, এর মধ্যে কোনো সেন্ট্রাল নেতৃত্ব নেই যারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে নেগোসিয়েশন করা বা কোনো কিছু করা এটা একেবারে অসম্ভব। ফলে এক বাক্যে তাদের দাবিগুলো প্রধানমন্ত্রী যদি মেনে নেন তাহলে এক ধরনের ফলাফল হবে। কিন্তু এখানে অতীতে যদি ভাবে কোটা বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকারী ছিলেন তাদের বিরুদ্ধে যেভাবে প্রথমে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে ছাত্রলীগকে নামানো হয়েছিল, এটা একটা রং সিদ্ধান্ত ছিল। যখন ওবায়দুল কাদের দম্ভ ভরে বলেছিলেন যে এদেরকে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং ওই দিন থেকে আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল। ঠিক সেই ভুল এই প্রথম দিন আজকে যে ভিডিওটা করছি, যখন ছাত্ররা আন্দোলন করছে মঙ্গলবার এবং সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, সেই আন্দোলনে ছাত্রদলের ছেলেদের সঙ্গে তাদের হাতাহাতি, এটা এই আন্দোলনকে আরও বেগবান করেছে, আরও সমস্যা তৈরি করেছে এবং এর ফলে এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য তারা যে ঘোষণা দিয়েছে, এটিকে যদি সরকার সতর্কতার সাথে ব্যবহার করতে না পারে, সরকার আচরণ যদি সংযত না হয়, তাহলে এটি অনেকটা বিদ্যুতের মতো ছড়িয়ে যেতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এবং আলটিমেটলি ছড়িয়ে গেছে। আজকে যে ঘটনা ঘটল আপনারা লিখে রাখেন, আগামীকালের সে দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে এই রাজপথ তারা কাঁপাবে, যদি না সরকার আজকে রাতের মধ্যে কোনো নাটকীয় সিদ্ধান্ত না নেয়।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।